নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ, রোদেলা। পর্ব সংখ্যা 53। পূর্ব দিকে উকি দিচ্ছে সূর্য, আকাশটা নীলাভ রঙে ঢাকা। জানালার পাশ ঘেঁষে বসে আছে নম্রতা। মনটা ভীষণ খারাপ। শেষ রাতের দিকে অনেকটা সময় নিয়ে শুরু হয়েছিল আলাপ। কথায় কথায় আফরানের পরিবার নিয়ে কথা তুলেছিল নম্রতা। সে কথার প্রেক্ষিতে নিজের ভাইয়ের গল্প করেছিল আরফান। পরিবারের মধ্যে সবচেয়ে স্মার্ট ছেলে ছিল নিহাল। হৃষ্টপুষ্ট বিশাল শরীর, সর্বদা হাসি খুশি আর বুদ্ধিমত্তার দিক দিয়ে পরিবারের প্রত্যেক মানুষকে বটগাছের মতো আঁকড়ে রাখাই ছিল তার স্বভাব। আফরান নিদ্রার কাছে সকল সমস্যার সমাধান ছিল তার ভাই। চমৎকার গান করত নিহাল। তার ব্যাপারটি ছিল গিটারটি একটি মুগ্ধতার নাম। তার আগেও আকস্মিক ঝড়ে পাল্টে গেছে সব স্বপ্নের শেষ করে হারিয়ে গিয়েছে তার ভাই। এতটুকু শুনেই ফুপিয়ে কেঁদে উঠেছিল নম্রতা। আরফান চুপচাপ কিছুক্ষণ কান্না শুনে ফোন কেটেছে। গত 2 ঘন্টা যাবৎ অযথা কেঁদে পৃথিবী ভাসিয়ে দিচ্ছে নম্রতা। নিহালের জন্য প্রচন্ড খারাপ লাগছিল। নম্রতার মতো নিহালের অনেক স্বপ্ন ছিল, অনেক সুখ পাওয়া বাকি ছিল। এমন হাসি খুশি দুর্দান্ত একজন মানুষ কেন মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? যে মানুষটি এতগুলো মানুষের হাসি ও ভরসার কারণ, সেই মানুষটি কিভাবে হারিয়ে যেতে হলো কেন? তাছাড়াও স্নিগ্ধতা নামক একটি মেয়ে ছিল, বা কিভাবে সামলালো নিজেকে? নম্রতা কি পারতো? কথাগুলো ভাবতেই দুনিয়া ভেঙে কান্না আসছে তার। নিহালের জায়গায় আরফানের কথা চিন্তা করলে গলা শুকিয়ে আসে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সিঁদুর রাঙা আকাশের দিকে দেখছে নম্রতা। ধীরে উঠে ফুটে ওঠা প্রত্যুষ দেখে জন্ম ও মৃত্যু নিয়ে ভাবলো নম্রতা। হঠাৎই মৃত্যুর কথা ভেবে কেঁপে উঠল রোম। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে কাপা হাতে আরফানের কে ফোন লাগায়। প্রথমবার ফোন ওঠায় আরফান হাসি হাসি কণ্ঠে বলে, সুপ্রভাত মিস নিমপাতা। কান্না থেমেছে। নম্রতা উত্তর দিল না। বেশ কিছুক্ষণ জিম ধরে বসে থেকে বলল, স্নিগ্ধা আপু এখন কোথায়? নম্রতার প্রশ্নে কিছুটা মিয়ে গেল আরফান। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই টপিক আপাতত থাকুক। নম্রতা, বাই এনি চান্স আপনি কি এখনো কান্না করছেন? নম্রতা উত্তর দিল না। হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ডিউটি এখনো শেষ হয়নি? শেষ হয়েছে, আমি এখন রাস্তায় বাড়ি ফিরছি। এইটুকু বলে থামলো আরফান। বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, এই মুহূর্তে আপনার এই অনুভূতি হচ্ছে, ঠিক এমন অনুভূতি বেশ কিছু বছর আগে আমারও হয়েছিল নম্রতা। পার্থক্য হলো আমি আপনার মতো কেঁদে কুটে বুক ভাসাতে পারিনি। কথাটা বলে হালকা হাসলো আরফান। কৌতুক করে বলল, হারিয়ে ফেলার ভয়ে যে মেয়েটা কেঁদে নাজেহাল, সেই দুর্বল হৃদয়ের মেয়েকে হারিয়ে ফেলে কি এত স্বাভাবিক থাকা যায় এতটা বছর? স্বাভাবিক থাকলে নিশ্চয়ই আপনাকে পাগল মনে হতো না আপনার। প্রথমত তো পাগল বলছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা মনে করছেন, এমন একটা ভাব নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল আরফান। ও হ্যাঁ, লাঞ্চে খুব ইয়র্ড বিহেভ করেছিলেন সেই দিন। অদ্ভুত সব পাগলামো লঞ্চে। সেসব পাগলামো এই অধমের জন্যই ছিল। শেষ কথাটা আরফানের কণ্ঠ থেকে বিষময় খেলা নিয়ে খেলে গেল। নম্রতা অভিমানী কণ্ঠে বলল, শুরু থেকে শেষ গল্পটি কালপিট আপনি। প্রথমে না বলে হাওয়া হলেন, তারপর হুট করে উদয় হয়ে আমার ডায়েরি, আমার চিরকুটগুলো জলে ফেলে দিলেন। সেদিন যে আপনি খুন হয়ে যাননি, সেই তো আপনার ভাগ্য। নম্রতার কথায় হতভম্ব হয়ে গেল আফরান। বিব্রত কণ্ঠে বলল, ডায়েরিতে আপনার চিঠি ছিল? সে তো আমি জানতাম না নম্রতা, আর ইচ্ছে করেও ফেলিনি। আপনি তো আমার ল্যাপটপ ফেলে দিলেন, তবু ইচ্ছে পূর্বক। দোষ আমার একার নয়, আপনিও দোষী। আমার গল্পের কাল্পিক কিন্তু আগাগোড়া আপনি। এত ঝামেলার মাঝেও চিঠি লিখলাম, ঠিকই পাঠালাম, কিন্তু আপনি খুঁজে পেলেন না। আমাকে 4 বছর তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রাখলেন, তারপর হুট করে উদয় হয়ে জীবনটা তামাতামা করে ছেড়ে দিলেন। নম্রতা অবাক হয়ে বলল, আমি আপনার জীবন তামাতামা করে ফেলছি? আফরান নিঃসংকোচে বলল, তা করছেন। প্রচন্ড বিরক্ত ছিলাম আমি আপনার ওপর। এমনকি প্রেয়সীকে হারিয়ে দেবদাস, তার ওপরে কার্যকলাপগুলি অসহ্য লাগছিল। আপনি সেই প্রেয়সী এমনটা জানলে অবশ্যই বিরক্ত হতাম না, বরং এনজয় করতাম। কিন্তু তখন আমি আপনাকে কল্পনাও ভাবতে পারিনি। নম্রতা হেসে বলল, আমার জন্য
সাডেন শট ছিলেন আপনি। আমি তো নিশাদ ভাইয়াকে সন্দেহ করেছিলাম। তখন আমার ভাবনা ছিল আপনি আর সে। ইয়াক। আরফান হতভম্ব কণ্ঠে বলল, ইয়াক? এমনটা কেন? নম্রতা খিলখিল করে হেসে উঠল। সরি টু সে, তখন আপনাকে ইয়াকি লাগতো আমার, একদম বিশ্রী। নাদিম তো আপনার বিশেষ একটা নামও দিয়েছিল। ওর নাম অনুযায়ী বন্ধু বলে সবাই আপনাকে ধাক্কা আরফান বলে সম্বোধন করত। এখন অবশ্য বলে না। নম্রতা মাঝপথে থামিয়ে দিয়ে হতভম্ব কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আরফান ওয়ার্ড? নম্রতা বড় খিলখিল করে হেসে উঠল। সকাল 8টা। চোখে চশমা জড়িয়ে দরজার খাবার টেবিলে ছোঁয়া। চোখ দুটো হালকা ফুলে উঠেছে, মনটা ভীষণ ফুরফুরে তার। কাল সারা রাত জেগে থেকে সূর্য ওঠার পর ঘুমাতে গিয়েছিল সোয়া। ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছে। 3 দিন যাবৎ শেষ করতে না পারা বইটি ইতি টেনেছে। সোয়া চেয়ার টেনে বসতেই দেখতে পেল খাবার প্লেট তুলে নিয়েছে সিথি হক। প্লেট ভর্তি পোলাও মাংস দেখে দ্রুত উভুরো কুচকালো সোয়া। শিথিল হক গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ের কিছুদিন তোমার খাওয়া দাওয়া নিয়ে কোনো রিজেকশন থাকবে না মামনি। তুমি ব্রেডের জায়গায় পোলা মাংস খেতে পারো। সোয়া বিরক্তির চোখে তাকালো। ছোট থেকে ব্রেকফাস্টে ব্রেড ফুডস খেয়ে অভ্যস্ত ছোঁয়া। সকালে ভারী খাবার মানে আস্ত ঝামেলা। সোয়া বুঝতে পারে না হুট করে খাবারের মেনু চেঞ্জ করার মানে কি। এটা কোন ধরনের স্বাধীনতা? আম্মা কি স্বাধীনতার সংজ্ঞা জানে না? সোয়ার ভাবনার মাঝে আবারও কথা বলেন সিথি হক। সাইম আর তার বড় খালামণি প্রায় সব ধরনের কাগজপত্র রেডি করে ফেলেছে। বিয়ের 1 মাসের মাঝে অস্ট্রেলিয়া শিফট করতে পারবে তুমি। আর স্কলারশিপের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে তোমার বাবা। বাদ বাকি সাইম তো আছেই। ওখানে গিয়ে পড়াশোনায় একদম ঢিলামি করবে না মামনি। তোমার লো ক্লাস ফ্রেন্ডরা বাইরের দেশে গিয়ে পড়াশোনা করছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো। প্রুভ ইয়োর সেলফ মামনি, হ্যাভ ইউ টু বি বেস্ট। সোয়া উত্তর দিল না। মাম্মার কথা তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো বলেও মনে হলো না। মনে মনে বিয়ে নামক বিষয়টা নিয়ে ভাবছে সোয়া। আর যাই হোক, বিয়ের মাধ্যমে একঘেরে জীবন থেকে ছাড় পাবে সোয়া। কারো কথা অনুযায়ী নয়, নিজের বিবেচনা দিয়ে একটুখানি হাত পা ছড়িয়ে শুবে। তার গায়ে থাকবে নিজের পছন্দের জামা, নিজের পছন্দের খাবারে ভরা থাকবে খাবারের টেবিল। বন্ধুদের সাথে ইচ্ছে মতো সময় কাটাবে। কতগুলো ভাবতে বুকের ভেতর অদ্ভুত সব আনন্দ কেলে গেল তার। কর্মতে বিভ্রান্তি এক প্রশ্ন তাকে ঠপ করে খেলে গেল তার মস্তিষ্ক। আদৌ কি নিজের কোনো পছন্দ মতো গড়ে ওঠাতে পারবে সবকিছু সোয়া? শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। বিয়ের পর বন্ধুগুলোকে আগের মতো করে কি আদৌ পাওয়া হবে কাছে? সোয়ার হাত থেমে গেল। আর ভেবে উত্তরের ঘরে ভেসে উঠল শুধুমাত্র শূন্যতা। মাথার ওপর উত্তপ্ত সূর্য, শহর জুড়ে দগদগে তেজ, ছাদের উত্তপ্ত পাটাতনে পা রাখা ভার। খানিকেই যেন ত্বক ঝলসে যায় ভয়। ছাদের ঘরে টিনে ঢাকা চালে আর গাছের পাতায় দাউ দাউ করে জ্বলছে তীব্র রোদের আগুন। এমন এই উত্তপ্ত দুপুরে ছাদে দাঁড়িয়ে কাপড় মেলছে এক রমণী। পরনে তার আধ ভেজা পাতলা শাড়ি, হাতে মোটা স্বর্ণের বালা। রোদের তাপে লাল হয়ে ওঠা ফর্সা নাকগুলো জল জল করছে ছোট্ট নাকফুল। কপালে তার ঘামের নাহার, বালতি ভর্তি কাপড়। বেশ খানিক ধরে ফেলে রেখেছে পায়ের নিচে। তাকালো নীরা। উত্তপ্ত পাটাতনে তপ্তপ্ত থেকে বাঁচাতে পা উঁচু করে বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়ালো। হাত দিয়ে আড়াল করলো চোখ। পর মুহূর্তে কিছুটা স্বস্তির জন্য ছাদের ডান পাশে থাকা বিশাল আম গাছের ছায়ায় দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু চোখ তুলে তাকাতেই থমকে গেল নজর। আম গাছের ছায়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকা মানুষটি চোখের পলকে নিচে ফেললো নীরা। টি শার্টের কালারটা পেছনের দিকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু। পরনে ছাইরঙ্গা 3/4 প্যান্ট আর চটি জুতো। এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতে ফোন। অন্তুর হাতে জ্বলন্ত সিগারেট দেখে চটে গেল নীরা। কয়েক সেকেন্ড ভুরু বাঁকিয়ে তাকিয়ে থেকে উল্টো ঘুরে কাপড় মেলায় মন দিল। বালতিটা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গিয়ে ইচ্ছে করে অতিরিক্ত শব্দ করলো। অন্তু ঘাড় ফিরিয়ে পলক তাকিয়ে আবারও নিজের কাছে মন দিল। তপ্ত রোদের মতোই শাড়ি পরিহিতা নারীটা দেখেও যেন দেখলো না সে। নীরার রাগটা যেন তিথিয়ে উঠল।
কাপড় মেলতে মেলতে রাগ ভুলে ভয়ঙ্কর খারাপ লাগলো কাজ করলো তার। যে মানুষটাকে রাগাতেই পাত্তা দেয় না তাকে রাগ দেখিয়ে লাভ কি? নীরা দীর্ঘশ্বাস ফেললো, মস্তিষ্ক করানালো উত্তরহীন কিছু প্রশ্ন। অন্তু কেন এমন সিগারেট খায় আজকাল? আগে তো খেত না। নীরাকে কি সে একদমই মেনে নিতে পারছে না, নাকি শাশুড়ি মায়ের কথাই সত্যি? অন্তু কি বাইরে কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে? ভাবনাগুলো নিজেদের মধ্যে কেমন যেন বিদঘুটে দেখালো তার। শেষ কাপড়টা মেলতে মেলতে নিজেকে শাসাইছি, কি বেশি চিন্তা। বালতি নিয়ে নিচে নামার সময় পেছনে ফিরে একবার তাকালো নীরা, অথচ বুঝতে পারল না পাশের বিল্ডিং এর জানালার গ্লাসে অত্যন্ত মনোযোগী দর্শক হয়ে তাকিয়ে আছে অন্তু। পাতলা শাড়িতে স্পষ্ট ভেসে ওঠে নারীসুলভ বাঁকা শরীর, কাপড় মেলে দিয়ে উন্মুক্ত হয়ে যাওয়া মেদহীন কোমর, ঘামে ভেজা মুখশ্রী, আবেদনময়ী ঠোঁট। বেশ কিছুক্ষণ হলো ছাদ থেকে নেমে এসেছে অন্তু, মন মেজাজ তিরিক্ষি। নীরার সারি সারি ঢং একদম পছন্দ হচ্ছে না তার। বাসায় কি সালোয়ার কামিজ নেই? সারা বাড়ি সারাক্ষণ শাড়ি পরে টই টই করে ঘুরতে হবে কেন? আর যদিও বা পরে তাতে ন্যূনতম সাবধানতার বালাই কেন থাকবে না? একটা মেয়ে কতটা কেয়ারলেস হলে আধ ভেজা পাতলা শাড়ি পরে ছাদে উঠতে পারে? তাই ভেবে পাচ্ছে না অন্তু। আশেপাশে এতগুলো বিল্ডিং, প্রত্যেকটাই থাই ক্লাসের ব্যবস্থা। নিজেদের ঘরে বসেও পাশের ছাদে রমণী দেখার সুবর্ণ সুযোগ। নারীকে এই অবস্থায় অন্য কেউ হয়তো নীরাকে এই অবস্থায় অন্য কেউ হয়তো দেখেছে। নীরাকে ঠাটিয়ে দুটো চর লাগাতে ইচ্ছে করছে। অন্তুর হাতে ফোন কিছুটা দূরে ছুঁড়ে ফেলে বালিশে ঠেস মেরে বসলো, কপালে হাত রেখে চোখ বন্ধ করলো। ঠিক সে সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো নীরা। দরজার সামনে হাত সরিয়ে চোখ খুলল অন্তু। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে এলো। বিগড়ে গেল মেজাজ এবার চূড়ান্ত ভাবে। নীরার গায়ে আবারও পাতলা শাড়ি। গোসল সেরে বেরিয়ে অন্তুর শীতল চাহনির খপ্পরে পড়তেই ভরকে গেল নীরা। কিছু বসতে উঠতে না পারতেই ভীত চোখে চেয়ে রইল। অন্তু কিছু বলল না, আগের মতোই কপালে হাত রেখে চোখ বন্ধ করে রইল। ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ভেতরে আসতেই আয়নের নাম ধরে তরসরে ডেকে উঠল অন্তু। অন্তুর হঠাৎ চিৎকারে চমকে উঠল নীরা। তটস্থ চোখে অন্তুর দিকে তাকালো। দু তিনবার ডাকার পর অলস ভঙ্গিতে ভেতরে এলো আয়ন, গায়ে পাতলা টি শার্ট, হাতে ফোন। আয়ন বিরস কণ্ঠে বলল, ডাকছো কেন ভাইয়া? নীরা পুথুক্কু, ভাবি তো এখন ঘরে আছে, কিছু বলতে হলে সরাসরি বলে ফেলো, আমাকে কেন দরকার? অন্তু সোজা হয়ে বসলো, শীতল কণ্ঠে বলল, কাছে আয়। আয়ন অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সেকেন্ড বিলম্ব না করে ভাইয়ের গালে ভয়ানক এক চর বসালো অন্তু। ঘটনায় আকস্মিক চমকে দুপা পিছিয়ে গেল নীরা। অন্তুর এমন রূপে ভীত হয়ে উঠল সে। অন্তর রাগান্বিত কণ্ঠে বলল, সারাদিন গেম খেলিস, পড়াশোনা নাই? এই পড়াশোনা দিয়ে এসএসসি পরীক্ষা দিবি তুই? থাপ্পড় দিয়ে গাল লাল বানাই ফেলবো বেয়াদব। অয়ন গালে হাত দিয়ে অভিমানী চোখে ভাইয়ের দিকে তাকালো। অন্তুর হাতে থাকা ফোনটার দিকে ইশারা করে ধমকে উঠল, এই তুই গেম খেলার জন্য ফোন কোথায় পাস? আব্বা তো দেয় না, আমার ফোনও নিস নে, তাহলে পেলি কোথায়? আয়ন মাথা নিচু করে চুপচাপ থাকে, উত্তর দেয় না। অন্তু আবার ধমকে ওঠে, আমি জিজ্ঞেস করেছি ফোন কার? আয়ন মিনমিন করে বলল, নীরা আপুর। অন্তু এবার নীরা দিকে তাকালো। অন্তুর কুঞ্চিত ভুরু আর শীতল চাহনি দেখে আত্মা ধরফর করে উঠল নীরার। এবার অসহায় চোখে অন্তু আয়নের দিকে তাকায়, একবার নীরার দিকে, অন্তুর দিকে তাকালো। অন্তুকে কিছু বলার সাহস জোগাড় করতে পারলো না। আবার আয়নের দিকে তাকালো নীরা। আয়নের হাত থেকে ফোনটা নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। নীরা যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ভাইকে কাছে টানলো অন্তু। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে? আয়ন অভিমান চোখে তাকায়, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্তু হাসলো। আয়নের চুলে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা যা, সরি। আর তোর ভাবিকে গিয়ে বল সে যেন এই মুহূর্তে শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে। শাড়িতে তাকে বিশ্রী লাগে, এমন বিশ্রী দৃশ্য চোখের সামনে সহ্য করা যাচ্ছে না। আয়ন অসহায় চোখে তাকায়, ক্ষোভ নিয়ে বলল, বারবার আমি কেন? ভাবি তো ঘরেই ছিল, তখন কেন বললে না? তুমি ইচ্ছে করে ভাবিকে বাইরে পাঠালে। সবসময় আমাকে কাজ ধরানো ধান্দা। আমি কিছুই বলতে টলতে পারবো না। নীরাপু তোমার বউ, আমার নয়। আমার বউকে আমি বলবো, তোমার বউকে তুমি বলো, যাও। সাথে সাথে আরেকটা চর পড়ল পিঠে।
অন্তু ভুরু নাচিয়ে বলল, যাবি নাকি আরেকটা খাবি? আয়ন ক্ষুদ্র চোখে তাকালো ভাইয়ের দিকে, সরে গিয়ে বলল, সব বাজে কাজ আমাকে দিয়েই করাও, বিয়েটাও করে ফেলতাম। সারা রাত জেগে থাকায় ঘুম ভাঙতে ভাঙতে 12টা বেজে গেল নম্রতার। ঘুম ঘুম চোখে তার ভার মাথা নিয়ে বিছানা ছাড়তেই ছুটে এলো নন্দিতা। কণ্ঠে একটু চঞ্চলতার কৌতূহল নিয়েই বলল, ডাক্তার ভাইয়ের বাড়ি থেকে ঘটক এসেছে আপু, সিবি আম্মুর ডিপার্টমেন্টে জমা হয়ে গেছে। একবার যদি কনফার্ম হয়ে যায় তাহলে ডিরেক্ট শ্বশুর বাড়ি। কথা বলে ঠোঁট উল্টে পড়ল, সিটি বাজালো নন্দিতা। হাতটাকে প্ল্যানের মতো উড়িয়ে ভঙ্গিমায় চোখ টিপলো, তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, তোমার হবু শাশুড়ি বাবাকে ফোন দিয়ে লাঞ্চে দাওয়াত দিয়ে ফেলেছে। বলেছেন ওনারা মেয়ে দেখেছেন, মাশাআল্লাহ মেয়ে তাদের পছন্দ। মেয়ে পছন্দ বলেই মধ্যম হিসেবে ঘটকের আয়োজন। এবার আমাদের দেখা দেখির পালা। আমাদের যদি ছেলে পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আম্মু যদি হ্যাঁ বলে তাহলে চট করে দাওয়াতের ব্যাপারটা তুলবে, বুঝেছ? নম্রতা হতভম্ব চোখে চেয়ে রইল। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল সে টেরও পেল না। নম্রতা ঘোলাটে ভাবনার মাঝে নম্রতাকে ঝাপটে ধরে নন্দিতা উত্তেজিত কণ্ঠে লাফাতে লাফাতে বলল, উফ, আমার যে কি মজা লাগছে আপু, আবার একটু মন খারাপও লাগছে। সিবিতে দেখলাম ডাক্তার ভাই নাকি ছোট ভাইটাই নাই। খুব দুঃখের সংবাদ। আমার প্রেমটা হতেই হলো না। দিদি তেরা ধীবর দিওয়ানা গানটার ওপর জবরদস্ত নাচ শেখার কাজেও লাগলো না। ওয়েস্ট সব ওয়েস্ট। রৌদ্রোজ্জ্বল সেই দুপুর। অন্তর থেকে পালিয়ে এবার ইরামুখী হতে হলো নীরাকে। বিয়ের প্রায় 3 মাস পর ছোট বোনকে শ্বশুরবাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে। ইরা বসার ঘরে বসেছিল, কালো জমিনে সাদা ফুল তোলা জামা গায়ে, ছোট মুখে নিরাদন ক্লান্তির ছাপ। নীরাকে দেখতে পেয়ে উঠে আসে সে, এক হাতে জাপড়ে ধরে ইরা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, উফ, আসবো করে বলে আশাই হচ্ছিল না। একটু শুকিয়েছিস মনে হচ্ছে, কেমন আছিও? নীরা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো, বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালো, তুই কেমন আছিস? আসবি বলিসনি তো? বলে তো সারপ্রাইজ হতো না, তাই বলিনি। মিড টার্ম শেষ হলো কাল, ছুটি পেয়ে সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো, ব্যাস চলে এলাম। নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, মেঘে হেসে বলল, ভালো করেছিস। ইরাকে জড়িয়ে রেখে শাশুড়ি মায়ের দিকে তাকালো নীরা, চোখে মুখে স্নিগ্ধ দুশ্চিন্তা। ইরা মেয়েটা অন্যরকম, বুদ্ধিমতী, মুক্তিচিন্তা, প্রতিবাদী, ক্ষীণ ব্যক্তিত্ব সম্পন্ন। নীরার মতো চুপ থাকা তার ধাঁচে নেই। মুখের ওপর কঠিন কথা বলে ঝামেলা পাকানো তার কাজ। সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ। শাশুড়ি মায়ের সূক্ষ্ম বাঁকা চাহনি দেখে নির্ঘাত ঝামেলা পাকাবে ইরা। জাহানারা তো থেমে থাকার মানুষ নন, স্বাভাবিক ভালো কথা মুখ গোমরা করে বলা তার স্বভাব। নীরা যেন আকুল পাথর বনে গেল, বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক। ইরার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো বৌমা, তার আগে ঠান্ডা শরবত দাও, এই গরমে অতটুকু জার্নি করে এসেছে। জাহানারার এমন সুন্দর স্বাভাবিক ব্যবহার মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নীরা। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা মা। ইরা হেসে বলল, এসব শরবত টরবত লাগবে না, তুমি বরং আমায় একটা ওয়াশরুম দেখিয়ে দাও, লম্বা একটা শাওয়ার নেব, ঘামে শরীর চটচট করছে। কথাটা বলতে লাগাম টানলো ইরা। সোফা থেকে নিচের হ্যান্ডব্যাগটা তুলে নিতে নিতে প্রশ্ন ছুড়ল, ভাইয়া আছে নাকি বাসায়? ভাইয়ার সাথে দেখা হলো না? নীরা অন্তর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল, আর চোখে শাশুড়ির দিকে চেয়ে সংযত করে শান্ত কণ্ঠে বলল, তোর ভাইয়া রুমে আছে, দেখা করবি চল। জাহানারা উঠে রান্নাঘরের দিকে চলে যেতে দৌড়ে এলো আয়ন, এক হাতে গালে রেখে মুখ গোমরা করে নীরার দিকে তাকালো। নীরা তার চুপসে যাওয়া মুখটার দিকে চেয়ে বলল, আরো খেয়েছিস? দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো। প্রচন্ড মন খারাপ নিয়ে বলল, তুমি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ না পরলে আবারও মারবে, ভাইয়া তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছে। আয়নের কথা বলাটা জাহানার কানে পৌঁছালেই রান্নাঘরতে ধমকে উঠলেন তিনি, কেন, বউ কি পরবে সেটা ও ঠিক করে দিবে নাকি? বাড়ির বউ শাড়ি পরবে, তাতেও সমস্যা কি? আয়ন দমে গেল, নীরাকে চেয়ে কাতর চোখে অনুরোধ করলো, প্লিজ। নীরা দ্বিতীয়বারের মতো আকুল পাথর বনে রইল। স্বামী নাকি শাশুড়ি, কার কথা শুনবে? এ নিয়ে বিরাট প্রশ্ন মনে দেখা দিল। পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা। আয়নকে দেখে
শোবার ঘরের দরজার কাছে আসতেই অন্তর মুখোমুখি হলো তারা। অন্তর শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছিল। ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসলো, খানিকটা বিস্ময় নিয়ে বলল, আরে ইরা নাকি, কেমন আছো আপু? ইরা ঠোঁট টেনে হাসলো। আশেপাশের আবহাওয়া দেখে উত্তর নিয়ে খুব চিন্তায় পড়তে হয়েছে জামাইবাবু। অন্তু কথাটা ধরতে না পেরে ভুরু কোঁচকালো, অপ্রস্তুত কণ্ঠে বলল, মানে? সাথে সাথে ইরা খামচে ধরলো। নীরা ব্যস্ত হয়ে বলল, গরমের কথা বলছো। অন্তু নীরাকে এক নজরে চেয়ে বলল, ও আচ্ছা, তাহলে থাকো, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার পর দেখা হবে ইনশাল্লাহ। আমি বোধহয় বিকালে দিকে চলে যাব ভাইয়া, দেখা হওয়ার সম্ভাবনা কম। কথা বলে মৃদু হাসলো ইরা। অন্তু অবাক হয়ে বলল, এইমাত্রই না এলে, এসে চলে যাওয়ার চিন্তা? বিয়ের পর আজই প্রথম এলি বাসায়, 2-1 দিন থাকো আমাদের সাথে। নীরা খুব মিস করে তোমাদের। আগে ওর মন ভরুক, তারপর যাওয়ার চিন্তা, আগে নয়। অন্তু চট করে নীরার দিকে তাকালো। নিজের 2 অক্ষরের নামটা নীরবে প্রথম খুব সুন্দর শোনালো যেন তার কানে। প্রায় 3 মাস ধরে অন্তুর মুখে নীরা নামটা শুনতে না পায় না সে। অদ্ভুত এক তৃপ্তি ছেয়ে গেল মন মস্তিষ্ক। ইরা জবাব না দিয়ে মৃদু হাসলো। একটু সময় ঠিকঠাক ভাবে কেটে যাওয়ার পর বেশ স্বস্তি পেল নীরা, কিন্তু এই স্বস্তিটুকু বেশিক্ষণ টিকল না। দুপুরের পর পাশের বাসার এক মহিলা এসে নিত্যদিনের গল্প জুড়ল। নীরা এরা তখন রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে। মহিলাটি বেশ ফলো করে জিজ্ঞাসা করলেন, বইয়ের বাড়ি থেকে কিছু দেয়নি ভাবি? জাহানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন, কি দিবে? বইয়ের বাপের বাড়ির অবস্থাও তো ভালো না, 5-6 বছর আগে বাপ মারা গেছে। মহিলা অবাক হয়ে বললেন, তাই বলে কিছুই দিবে না? আমাদের বাসায় কাজ করতো চম্পা নামের মেয়েটা, এই মাসে ওর বিয়ে হলো। ওর বিয়েতে আমাদের বাবুর বাপই তো প্রায় 30,000 টাকা দিল। জামাইকে 1 লক্ষ টাকা আর একটা মোটরসাইকেল দিয়েছে বিয়েতে। বিবেক করেও তো একটা কথা আছে, এমনি কিভাবে পাঠিয়ে দেয় মেয়ে? এইটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরার। নীরা চোখের ইশারায় বোনকে শান্ত থাকার অনুরোধ করলো। এর আগে ফুসতে ফুসতে চুপ রইল। জাহানারা বিরস মুখে বললেন, ওদের বিবেকে বাধা দেয় নাই। অন্তর বাবা কেউ এসব নেওয়া দেওয়া পছন্দ করে না। আমার শ্বশুরাবাও পছন্দ করতেন না। হাদিসে যৌতুক হারাম। মহিলা এবার দমে গেলেন, মিনমিন করে বললেন, যৌতুক কই ভাবি, এসব তো সামাজিকতা। জাহানারা জবাব দিল না। এরা বোনের প্রতি বিরক্ত হয়ে শোবার ঘরের দিকে পা বাড়ালো। কিছুটা গিয়ে থেমে দাঁড়ালো। কানে এলো মহিলার কিছু কুৎসিত ভাবনা। ভাবি, শুনলাম বউ নাকি আপনার ছেলে থেকে বড়। এই একটা জামানা আসছে, বলুন তো ভাবি, এই বুইরা মেয়েগুলো ভদ্র নম্র ছেলেদের মাথাগুলো একদম চিবিয়ে খাচ্ছে। আমাদের ননদের ছেলেও তো সৈকত এমন কাণ্ড করছে জানেন। হুট করে একদিন 4 বছরের বড় একটা মেয়েকে বউ করে ঘরে উঠালো। ছেলের কাণ্ড কি দেখে কি বলবো কি আর জানে না ফা। খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানা নিল। এই বউকে মানবে না। একদিকে ছেলে ও বউ ছাড়বে না, কাঁচা বছর ছেলে। বাপ মায়ের কথা শুনে দুলাভাইয়ের রাগারাগি করছে। ছেলের ঘর থেকে বের করে দিবে অবস্থা। আমরা অনেক বোঝানোর পর আপা দুলাভাই মেনে নিল, কিন্তু আল্লাহর কি কাজ ভাবি। বিয়ে 2 বছরের মাথায় শৌকত বউরে তালাক দিয়ে দিল। বউরে নাকি এখন আর ভালো লাগে না। লাগবে কেমনে? জোয়ান পুরুষ মানুষ, কচি মেয়ে বিয়ে করবে। বয়স্ক মেয়ে কদিন মনে ধরে। আপনার ছেলেও এমন করবে ভাবি। মহিলার বলা প্রতিটা কথা যেন বিষের মতো ঠেকলো নীরার কানে। ছলছল চোখ দুটো নিয়ে শোবার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা বোনের দিকে ইশারা করে রক্তজল চোখের দিকে চেয়ে চুপ হয়ে গেল। অনুরোধ করলো চুপ থাকার। এরা কিছু বলল না। বোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো নীরা। ঘরে ঢুকে গেল। নীরা নিজেকে শান্ত করে শোবার ঘরের দিকে পা জ্বালাতেই জবাব দিল জাহানারা, আমার ছেলে আপনার সৈকতের মতো নয় ভাবি, আর না ছেলের বউ। অন্তর থেকে 4-5 বছরের বড়, মাত্র 2 মাসের পার্থক্য। এইটুকু পার্থক্য চোখে বাজে না। সংসার টিকে রাখার চেষ্টা, ভরসা, সততা লাগে। আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটা নাকি চরিত্রগত সমস্যা আছে। ছেলের চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলে বেশি দিন থাকবে না। ঘড়িতে 3টা বাজে। দুপুরের তীব্র রোদে বিকালের মোলায়েম আভা ফুটেছে। ক্রমে স্নিগ্ধ হয়ে উঠেছে চারপাশ। ভার্সিটির নির্দিষ্ট একটি হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক। পরনে 3/4 প্যান্ট আর টি-শার্ট, মাথা ভর্তি এলোমেলো চুল, চোখ বন্ধ করে হাঁটতে ছুটছে গিটারের তারে। তার পাশে রেলিং ঠেসে দাঁড়িয়ে আছে অন্তু, হাত দুটো বুকের ওপর স্থির।
তোর আজাইরা টুংটাং শুনতে ভালো লাগতেছে না, টিএসসি চল। নাদিম থামলো, রেলিং থেকে লাফিয়ে নেমে বলল অনুমতি নাই। রঞ্জন 2 মিনিটের মাথায় ফোন দেবে, তার নাকি তোর সাথে বিশেষ আলাপ আছে। আমার ওপর করা হুমকি, রঞ্জন ফোন দেওয়ার আগ পর্যন্ত তোকে নিয়ে আঠার মতো থাকতে হবে, নড়াচড়া যাবে না। তুইও নড়াচড়া করিস না, আঠার মতো দাঁড়িয়ে থাক। নাদিম বিরক্তিকর চোখে তাকালো। রঞ্জন 2 মিনিটের মাথায় ফোন দেবে, আর নাকি তোর সাথে বিশেষ আলাপ আছে। আমার ওপর করা হুকুম, আমি কিছু করতে পারবো না। অন্তু আবারও বিরক্তিকর চোখে তাকালো, আর প্রায় সাথে সাথে নাদিমের ফোনে দেখা দিল সুদর্শন এক যুবক, লাল রঙা শর্টস আর ঢোলা ঢালা হোয়াইট টি শার্ট পরে বসে আছে। মাথা ভর্তি হালকা বাদামি চুলগুলো কপালময় বিস্তীর্ণ, গায়ের ফর্সা রং কেমন বিদেশি বিদেশি ভাব এসেছে। চুলের ছাঁচটা আগে থেকে ভিন্ন। অন্তু আর নাদিমকে দেখে অসাময়িক হাসি আসলো রঞ্জন। নাদিম আর অন্তুর মনে একই সাথে বেজে উঠল একটি শব্দ, মাশাআল্লাহ। বন্ধুদের সাথে স্বাভাবিক কুশলাদি শেষে ফট করে প্রশ্ন করল রঞ্জন, তুই নিরু তোরা কেমন আছিস অন্তু? কয়বার জিজ্ঞেস করবি? বললাম তো সবাই ভালো। রঞ্জন মৃদু হেসে বলল, সবার কথা তো জিজ্ঞেস করিনি, তোর আর নিরুর কথা বলেছি আলাদা করে। আমি জিজ্ঞেস করেছি তোরা দুজন মিলে কেমন আছিস। অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, ভালো আছি। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোর কতটুকু ভালো আছিস আমি তা জানি, কিন্তু চাইলেও প্রত্যাশা থেকে বেশি কিছু ভালো থাকতে পারিস। এটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত। আর তোদের সাথে হয়েছে যাদের তোরা মনে প্রাণে চাইতি, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। পার্থক্য এখানেই, ভালো দুজনেই বেসেছিস, দোষ দুজনেই করেছিস, সাফার দুজনেই করেছিস, কেউ বেশি কেউ কম। দ্যাটস ইট। অতীতে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকা বোকামি, আর বসে যদি থাকিস তাহলে কতদিন থাকবি? সারা জীবন? নীরাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা নিচের আছে, এটা মানতেও তুই বাধ্য। ধরা যেহেতু দিতে হবে, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ নেই। মেয়েটাকে কষ্ট দিস না দোস্ত। আমাদের নিরু কেমন চাপা স্বভাবের তা তুই জানিস, দোষ না হয় করেছে, তুইও তো করেছিস, তাতে কি? ভালোবেসেছিস বলেই নয়, বন্ধু হিসেবে না হয় সব ভুলে যাও। হাতটা শক্ত করে ধরে একটু কাছে টেনে নিয়ে নাদিমের যতটুকু কথা শুনলো তাতে মনে হলো নীরা তাকে পজিটিভলি চাইছে, সে সম্পর্কে একটু এগোতে চায়। ওর মতো মেয়ে এক পা এগিয়ে আসা মানেই অনেক কিছু। এক পর্যায়ে নিজের লজ্জা পেয়ে গেল অন্তু, কটমট চোখে নাদিমের দিকে তাকায়। নাদিম মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকালো। অন্তর নজরের হেরফের হয়নি দেখে গলা খাকারি দিয়ে বলল, অমনে তাকাইস কেন বাল? কি কইছি আমি শুধু কইছি না হয় ব্যান্ডেজ লাগায় ঘোরার জন্য হইলেও তো বউ পোকা দরকার। বউ পোকা কামড়াই বইলাই তো ফার্মেসির সামনে যায়, অথচ ব্যান্ডেজ টেন্ডেজ কিনতে পারি না। ফার্মেসির মালিক গলাইগা মায়া লাগে। ভাই তোর যেহেতু বউ পোকা আছে, তুই তার সঠিক ব্যবহার কর। ফার্মেসির মালিকদের একটু উপকার হর, প্রয়োজনে নমুর রঞ্জন সোয়ামিল্লা তোরে ব্যান্ডেজ কিনা দিম। নিজেরা লাগাতে পারছি না তাতে কি, তুই লাগাবি, দরকার পড়লে সারা শরীরে লাগাবি। অন্তু নাদিমের দিকে তেড়ে গেল, শালা তুই খাড়া, তোর মৃত্যু আজ অনিবার্য। এরা ঘরময় পায়চারি করছে, রাগে যেন শরীরটা চলছে তার। নীরা বিছানায় বসেছিল, মৃদু কণ্ঠে বলল, এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু, দয়া করে ইলিও নিয়ে ঝামেলা বাড়িস না। ইরা নীরার সামনে এসে দাঁড়ায়, ফুঁসে উঠে বলল, আমি ঝামেলা বাড়াচ্ছি? আমি তোমার কি বিন্দু মাত্র সেলফ রেসপেক্ট নেই আপু? এত কিছু পরও মুখা কুলু পেটে বসে থাকবে? পড়াশোনা করেছ, শিক্ষিত একটি মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টদের মতো আচরণ কেন থাকবে? সে মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকা তোমার শোভা পায় না আপু। তোমার উচিত ওদের মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে নিজের মূল্য বোঝানো। ঘরের বউ বলে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। বিয়ে করে কিনে নিয়েছে, কি পারবে কি খাবে সেটা কি ওরা দেখবে নাকি? ফাকিং দ্য সিস্টেম। ইরু আসতে। ইরা আরো চেতে উঠলো, এবার বোনের দিকে চেয়ে গলা উঁচিয়ে বললো, আসতে কেন আসতে? কেন আসতে বলবো? মিথ্যা কিছু বলেছি? তোমার মতো সতী সাবিত্রীর জন্য মেয়েদের আজ এই অবস্থা। সত্য কথা বলতে ভয় কিসের? কিসের অত ভয় পাও তুমি?
ওদের সাহস কি করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার? আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। তাদের ছেলে যে এত সব কাণ্ড করলো সেগুলো তাদের চোখে পড়ে না? তোমার জায়গায় আমি থাকলে এমন স্বামী সংসারে লাথি দিয়ে নিজের অবস্থান বোঝাতাম। এ নিয়ে তুমি যে দিন রাতে সব কথা শুনে শুনে পেট ভরাচ্ছ তা তোমার ফেরেস্তার মতো স্বামী জানে নাকি সে এই সম্বন্ধে ইনিন্দাজ হয়ে চলে? ইরার কথায় কোনরূপ বাক্য রচন করলো না নীরা, শান্ত চোখে চেয়ে রইল। তোর ভাই কিছু জানে না, এসব জানানোর প্রয়োজনও নেই তার। গলার সুর নিচু করে চুপচাপ বস। উচ্চ বাচ্চ করতে সমস্যার সমাধান হয় না ইরু। ইরার জবাব দিল না, চোখ মুখ শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরা নরম কণ্ঠে বলল, তোর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা কর, আমার সেলফ রেসপেক্ট নাই। আমার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু বেরিয়ে যাবোটা কোথায় সেটাও তো বললি না। বিয়ে ভাঙার পর কর্মপদস্থ হতে হয়নি আমায়, কিন্তু জন্মদাতা মায়ের কাছে উঠতে বসতে চালাবো ধরা কথা শুনতে হয়েছে। মায়ের কথা সহ্য করতে পারলেও শাশুড়ি মায়ের ঝাঁজ কেন সহ্য করতে পারবো না ইরু? উনি শাশুড়ি বলে জামা কাপড়ের প্রতি মায়ের দেওয়া রেস্ট্রিকশন মেনে চলতে পারলে শাশুড়ি মায়েরটা মানলে দোষ কি? আচ্ছা সব বাদ দে, ধর আমি তোর ভাইকে ডিভোর্স দিলাম, কিন্তু তারপর তোর উত্তর হবে পড়াশোনা করেছি, নিজের খরচ নিয়ে চালানোর যোগ্যতা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা করেও কি চাকরি পাওয়া সম্ভব? সব শিক্ষিতদের চাকরি দেওয়ার যোগ্যতা কি সরকারের আছে? ধর চাকরিটাও পেয়ে গেলাম, কিন্তু আমার সেফটি? দিন শেষে কে হবে আমার একটি ভরসা? আমার মা, ভাই, অথবা তুই? একবার বিয়ে ভাঙার পরই যারা সমাজে দোষারোপে পড়ে প্রায় ছাড়তে চলেছিল আমায়, তারা কি শেষ পর্যন্ত এই সো-কল ডিভোর্সি মেয়েদের পাশে থাকবে? থাকবে না ইরু, কেউ থাকবে না, এমনকি তুইও না। এরা কিছু বলার জন্য মুখ খুলতে তাকে থামিয়ে দিল নীরা। ভীষণ ধৈর্য নিয়ে ছোট বোনকে বোঝানোর চেষ্টা করলো, সব জায়গায় প্রতিবাদ করতে নেই ইরু। প্রতিবাদ সুখ টেনে আনে না, মাঝে মধ্যে সহ্য করে নিতে হয়, মানিয়ে নিতে হয়। ইরা স্ফুট কণ্ঠে বলল, সহ্য? এটা সহ্যের পর্যায়ে পড়ে তোমার ধারণা? উঠতে বসতে নিজের যোগ্যতা, পরিবার, ভূষণ ভাষণ নিয়ে খোঁচা খেয়ে চলা তোমার কাছে মানিয়ে নেওয়া? সারা জীবন এভাবে মানিয়ে কাটিয়ে দিবে তুমি? সারাদিন গাধার মতো খাটছ, তাদের তালে তালে তাল নাচাচ্ছ, তবু প্রাপ্য সম্মানটুকু নেই। এই বাড়ির বউয়ের নমুনা এটা। এমন হলে আমি কারো বাড়ির বউই হতে চাই না। এমন নিকৃষ্ট জীবন থেকে একটি গৃহপালিত পশুর জীবনও ভালো, বেশি প্রেসফুল আমি মনে করব। তাদের অন্তত দুলোকমা ভাতের বিনিময়ে উঠতে বসতে অপমান গিলতে হয় না। তোমাদের এই মানিয়ে নেওয়া তাকদিরের জন্যই সমাজের এই অবস্থা। আজ তুমি মানিয়ে নিচ্ছ, কাল তোমার মেয়ের মাথাতে ওই একই চিপ ঢুকবে, পরশু সেই মানিয়ে নিবে। তবে মানিয়ে নেওয়ার স্ট্যান্ডগুলো দিয়ে সমাজকে তুমড়ে মুচড়ে দিচ্ছে তোমার মতোই কিছু সতী সাবিত্রী। নিজেদের জীবন নরক বানানোর পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ সন্তানের জীবনও নরক বানাচ্ছে। তোমার নিজের প্রতি ঘৃণা আসে না আপু? নীরা গম্ভীর মুখে চেয়ে রইল। ইরা নিজের রাগ ধরে না পারতেই মুখ ফসকে শ্বাস ফেললো। নীরার সামনে চেয়ার টেনে বসলো। টেবিলের সামনে থেকে চেয়ার টেনে নিয়ে প্রচন্ড শব্দ করে মেঝেতে রেখে ইরা ক্ষোভ নিয়ে বলল, তুমি একসময় আমার আইডল ছিলে আপু। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম তুমি করেছে, সেই সাহস দেখিয়ে সে সাহসটা ছিল আমার অনুপ্রেরণা। আমার ভেতরটা বদলে গিয়েছিল আপু, আমি বিশ্বাস করি এবং করতে শুরু করেছিলাম তুমি অন্যরকম। সমাজের বিশ্রী নিয়মগুলো, বাধা পড়া মানুষগুলো তুমি নও, কিন্তু আমি ভুল। তুমি পাল্টে গিয়েছো আপু। আজ এতদিন পর তোমাকে আমার মেরুদণ্ডহীন বলে মনে হচ্ছে, আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে, আর এমন একজন মানুষের জন্য মেরুদণ্ডহীন হয়ে পড়েছো যার তোমার প্রতি বিন্দুমাত্র সম্মানটুকু নেই। আমি বিস্মিত হয়ে দেখছি একটা মানুষ কিভাবে তার ভাইকে নিজের স্ত্রীর ড্রেস আপের কথা বলতে পারে, নিজের স্ত্রীর পোশাক নিয়ে আলোচনা কিভাবে ভাইয়ের সাথে শো পায়, কতটা কাপুরুষ সেই ব্যক্তি। ছি! ইরা চোখ দুটো টলমল করে ওঠে, বুকের ভেতর কিছু একটা ভেঙে গুঁড়ো হয়ে গেল। ইরার অনবরত ছুটতে থাকা ঠোঁটের দিকে ফ্যাকাশে চোখে চাইল নীরা। ভাষাহীন অনুভূতি, চোখ দুটো কোমল যেন ফোটা ফোটা সাদা বৃষ্টির নহর। সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের থমথমে মুখ দেখলো অন্তু। দেখতে প্রশ্ন করে উত্তর না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতে ব্যাগ হাতে বেরিয়ে এলো ইরা থমথমে রাগি চোখ মুখ দেখে কিছুটা থমকালো অন্তু। হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার, ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? বাড়ি ফিরছি। বাড়ি ফিরছো মানে? এই সন্ধ্যাবেলা একা কিভাবে যাবে?
যেতে যেতে কত রাত হবে ধারণা আছে? আজ রাতটা আপাতত থাকো, আমি না হয় কাল সকালে পৌঁছে দেব। এরা তীক্ষ্ণ চোখে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলল, যাকে সঙ্গে দেওয়ার কথা তার খোঁজটাও তো নিতে পারেননি ভাইয়া। অযথা আমার প্রতি মায়া দেখে কি লাভ? কাপুরুষদের পুরুষত্ব অভিনয় করা একদমই পছন্দ নয় আমার ভাইয়া। এরার অপ্রত্যাশিত উত্তর হতবুদ্ধ হয়ে গেল অন্তু। ততক্ষণে দরজার কাছ থেকে এসে দাঁড়ালো নীরা, চোখ মুখ ঈর্ষদ লাল, শাড়ির আঁচল অবিন্যস্ত। নীরার কণ্ঠে কঠোরতা। ভদ্রভাবে কথা বল ইদু। ইরা প্রায় সাথে সাথে উত্তর দিল, এটাই আমার সমস্যা আপু, আমি যার তার সাথে ভদ্রতা বজায় রাখতে পারি না। ইরার উদ্গ্রেব ব্যবহারে অবাক হল অন্তু। সবার চোখে মুখে গম্ভীরতা দেখে একটা আজ করলো সে। নীরার মুখের দিকে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? নীরা কিছু বলার সুযোগ না দিয়ে অন্তু পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইরা। অন্তুকে স্তম্ভিত করে দিয়ে সকলে নিষেধাজ্ঞা উপলব্ধি করে ভরা সন্ধ্যায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো সে। অন্তু নিজের দোষ বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল শুধু। অফিস থেকে ফিরেই মেয়ের ঘরে উকি দিল নুরুল সাহেব। অন্ধকার ঘর ডুবে থাকায় ঝাপসা জ্যোৎস্নার আলো, ঘর জুড়ে হিমধরা নিস্তবতা। নুরুল সাহেব সাবধানে দরজায় এসে দাঁড়ালেন। খোলা জানালায় মুখ রেখে জ্যোৎস্নায় ডুবে থাকা রমণীকে দেখতে পেয়ে মৃদু হাসলেন। রমণীর বাঁধন ছাড়া উন্মুক্ত চুলে ঢেউ খেলা জ্যোৎস্নার মেলা। নুরুল সাহেব ধীর পায়ে জানালার মুখোমুখি বিছানায় এসে বসলেন। আদুরে কণ্ঠে ডাকলো, মা নমো। নম্রতা চমকে তাকালো। পর মুহূর্তে বাবার উপস্থিতি টের পেয়ে ঝলমল করে উঠল তার মুখ। জানালা থেকে সরে গিয়ে বাবার পাশে গিয়ে বসলো। হাসি মুখে বলল, শুভ সন্ধ্যা বাবা। নুরুল সাহেব হাসলেন। নম্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর সাথে কিছু কথা ছিল মা। নম্রতা আগ্রহ নিয়ে তাকালো। নুরুল সাহেব ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল, তুই কি এই বিয়ের জন্য তৈরি মা? ডাক্তার আরফানের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসছে, আমরা কি এগোবো? নম্রতা উত্তর দিল না। নুরুল সাহেব আবারও বলেন, জীবনটা যেহেতু তোর, জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত শুধু তোর হবে। তোর যদি মনে হয় এই বিয়েতে তুই তৈরি আছিস, আমরা এগোবো। আর যদি মনে হয় আরো সময় প্রয়োজন, তাও সমস্যা নেই। আর আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে তোর হ্যাপিনেস। তুই খুশি তো পৃথিবীর সব খুশি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নে, কোনো তাড়াহুড়ো নেই। নুরুল সাহেবের সাথে কথা শেষ হতেই চোখ যেন ধাঁধানো আলো ভরে উঠল ঘরে। নম্রতা নুরুল সাহেবের ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালেন। নম্রতার মা এক হাতে খাবারের ট্রে গটগট করে ভেতরে ঢুকলেন। তার পেছনে এলো নন্দিতা। খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে ভাষণ দিলেন মেহেরুমা, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি এসব ডাক্তার ফাক্তারের সাথে মেয়ের বিয়ে দিব না। আজ ঢাকা আছে, কাল যদি কোনো পাড়াগাঁয়ে পোস্টিং হয়, তখন বড় আপার ছেলের পোস্টিং হয়েছিল দেখেননি? ঠিকঠাক যোগাযোগের সুবিধা পর্যন্ত নেই। ওইখানে আমার মেয়ে কেমন করে থাকবে কে জানে। মেয়েকে আমি ঢাকার বাইরে নিয়ে ঘুমোতে পারবো না নিশ্চিন্তে। মেয়ের ওপর যদি ওরা অত্যাচার করে। মেহেরুনের কথায় তিনজনা চোখ স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তিনজন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আবার মেহেরুনের নিসার দিকে তাকালো। নুরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমার দূরদর্শী চিন্তায় মুগ্ধ আমি মেহেরুমা। ইউ আর দ্য গ্রেট ওম্যান। কি আশ্চর্য, এই দুর্দান্ত যুক্তিগুলো আমার মাথায় কেন এলো না? নন্দিতা মুখ টিপে হাসলো। মেহেরুমা খেপে উঠে বললেন, এই তুমি আমার সাথে ফাজলামো করছো? নুরুল সাহেব সরল গলায় বললেন, হ্যাঁ করছি। তোমার কথা বার্তারা ফাজলামো করার মতো বলেই তো করছি। গো আপ মেহেরুমা। মেহেরুমা জ্বলে উঠলেন, কেন, কি এমন বলেছি আমি? আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা থাকবে না? আমার ভোলা ভালা মেয়ে, সংসারের জুতো ঝামেলা বুঝে কিছু? আমি এমন জায়গায় মেয়ে দেব যেখানে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে হবে না। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। চশমা পরিষ্কার করতে করতে বিড়বিড় করলেন, নির্বোধ মহিলা। মেহেরুমা রাগান্বিত চোখে তাকালেন। বাবা মার ঝগড়ার পর্যায়ে মৃদু হাসলো নম্রতা। আফরান নামক ছেলেটি কে আমি দেখেছি, দুর্দান্ত ছেলে, জেন্টলম্যান। অত্যাচার তো দূর, তোমার মেয়েকে মাথায় তুলে রাখবে। তারপর যদি সেফটিফিকেশন বা কথা আসে, তাহলে তুমি নিজে ওদের সাথে দেখা করো, কথা বলো। ওনারা আমাদের নিমন্ত্রণ করেছে, তাদের দেখে শুনে তুমি সেখানে মেয়ের যত্ন হবে কিনা ভেবে তারপরে বিয়ে ক্যান্সেল করো। মেহেরুমা স্বামীর পিঠে
কথার পিঠে কিছু বলবে তার আগেই উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল নম্রতা। মায়ের গালে আদরে চুমু দিয়ে ভীষণ আদরে কণ্ঠে বলল, আই লাভ ইউ আম্মু, তুমি পৃথিবীর সব থেকে ভালো আম্মু, আম্মু তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নম্রতার এইটুকু কথায় চোখ ছলছল হয়ে উঠল মেহেরুমার। তুমি ওদের মানা করে দাও তো, আমি আমার মেয়েদের বিয়ে শাদী দেব না। নম্রতা হাসলো। নম্রতার হাসি দেখে নন্দিতা তীব্র প্রতিবাদ করলো, আমি বিয়ে না করলে আমার হবু বর চিরকুমার থেকে যাবে, বিয়ে তো আমাকে করতে হবে আম্মু, আমি তো আমার বরকে কষ্ট দিতে পারি না। নন্দিতার কথায় হেসে ফেলল নুরুল সাহেব। মেহেরুমা তীক্ষ্ণ চোখে তাকালেন, রাগী কণ্ঠে বললেন, এক চড় দিয়ে দাঁত সব ফেলে দিব বিয়াদব। নুরুল সাহেবও হাসলেন, হাত বাড়িয়ে মেয়েকে কাছে ডেকে নিলেন। বন্ধুদের সাথে যে কথাগুলো অনায়াসে বলা যায় না, সে কথাগুলো মা বাবাকে কেন বলা যাবে না? মেহেরুমা, বাবা মা সন্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, এ কথাটা তো শুধু মুখে মুখে আওড়ালে হবে না, কাজেও প্রকাশ করতে হবে। তার কথা শুনে নম্রতা বলে উঠল, লাভিং ড্যাডস, ইউ ক্যান সে এনিথিং হোয়ার ইউ ওয়ান্ট। খাবার টেবিলে থমথমে নীরবতা। জাহানারার মুখশ্রী গম্ভীর। খাবার টেবিলে ছোটখাটো কাজগুলো প্রকাশ পাচ্ছে তেজ নিয়ে। নীরা শুধু শুকনো মুখে ভাতের গাবলা হাতে নিতেই একরকম ছিনিয়ে নিল জাহানারা। আনিসুর সাহেব বের পাতে ভাত বেড়ে দিয়ে বাকি কাজটুকু করলেন নিজের হাতে। অন্ত ব্যাপারটা নিঃশব্দে খেয়াল করলো। নীরা মৃদু কণ্ঠে বলল, আপনিও বসে পড়েন মা, খাবারগুলো আমি এগিয়ে দিচ্ছি। জাহানারার ক্ষোভ নিয়ে তাকালো, কিন্তু কিছু বললেন না। সন্ধ্যা থেকে নীরাকে চোখে লাগার মতোই এড়িয়ে চলছেন তিনি। কোনো কথা বলছেন না, কোনো কাজে হাত লাগাচ্ছেন না। নীরা মিনমিন আবার একই কথা বলতেই ধমকে উঠলেন জাহানারা, কেন তুমি এগিয়ে দিবে কেন? যাতে বাপের বাড়ি গিয়ে বলতে পারো শ্বশুর বাড়িতে তোমাকে খাটিয়ে মারছে, তোমার জীবন নাশ নাশ করে দিচ্ছে। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু বিরক্ত হয়ে বলল, এভাবে কথা বলছো কেন আম্মা? অন্তর কথায় যেন জ্বলে উঠল জাহানারা। সন্ধ্যায় নীরার কথাগুলো কানে না এলো, ইরার কথাগুলো কানে এড়ায়নি তার। সে কফের রাগ নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও খুব খারাপ ভাবে বলে ফেলেছি, তোর বউয়ের পা ধরে মাফ চাইতে হবে এবার। অন্তু আহত কণ্ঠে বলল, আম্মা। জাহানারা বেগম টলমলে চোখে তাকালেন। আম্মা? কিসের আম্মা? আম্মা মানিস আমারে তুই? বিয়ের দুদিনের মাথায় বর আঁচল ধরতে শিখে গেছিস? তোর বউ পটের রানী, তার জন্য এই বয়সে সে জোয়ান ছেলের সামনে চর খেতে পেরেছি, আর সামান্য পা ধরতে পারবো না? তোর বউ তো সাজেই চলছে এখন। কত লায়েক হয়ে গিয়েছিস তুই। আজ স্বামীর হাতে চর খেয়েছি, কাল ছেলের হাতে খাবো, সমস্যা কই? নীরার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু হতাশ কণ্ঠে বলল, ছোট্ট একটা কথা ধরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছ আম্মা? আমার আম্মা ডাকবি না, আমি কারো আম্মা নই। তোর বউরে নাকি গাধার মতো খাটিয়ে মারি আমি? বিরাট অপরাধ হয়েছে আমার। আজ থেকে তার কোনো কাজ করার প্রয়োজন নেই। স্বামীর ছেলে, ঘরে বসে খাচ্ছি, জন্মমূর্খ মানুষ আমি। বউকে কোথায় কথা অপমান করি। ছেলে খেপে গিয়ে দু চর মারতেও পারে, মাফ করে দে। কাল থেকে সব কাজ আমি করব। কাজ করে দুমুঠো ভাত জুটলে খাবো, না জুটলে খাবো না। ভাতের শেষ লোকমাটা গলা দিয়ে নামলো না অন্তর। মায়ের মুখের দিকে আহত দৃষ্টিতে চেয়ে রইল। আনিসুল সাহেব ধমক দিয়ে বললেন, দুমুঠো জুটলে খাবে মানে কি? তোমার ছেলের পয়সায় খাও তুমি? এবারই তোমার ছেলের এত লায়েক? নমত্রী শুকনো মুখটা খেলে গেল অচেনা এক উদ্বেগ। ইরা সেই অবস্তেজ, সে গুছিয়ে আসা সংসারটা আবারও নরক করে দিয়ে গেল। তা কি করে সামলাবে নীরা? বোনের ভালো করতে গিয়ে কি ভয়ানক সর্বনাশটাই করে গেল মেয়েটা। ঘড়ির কাঁটা বাজে কত জানা নেই নীরার। বারান্দার আজ জ্যোৎস্না স্নানে মেঝে ঝিরঝির করে পড়ছে মৃদু শব্দ। ঠান্ডা ভাব। বারান্দার এক কোণে টুলের ওপর বসে আছে নীরা। উদাসীন দৃষ্টিতে চেয়ে আছে তারা ভর্তি আকাশে। শাড়ির আঁচল গড়িয়ে আছে মেঝেতে। হাত খোপা করা চুল আজ উন্মুক্ত। কালের ওপর শুকনো জলের ধারা। বেশ কিছুক্ষণ অনুভূতি শূন্যভাবেই বসে থেকে দুহাত
মুখে ঢাকলো নীরা। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। জীবনে আর কত বোঝাপড়া বইতে হবে তার? বেঁচে থাকাটাই বড় নিষ্প্রিয় প্রয়োজন অযথা বলে মনে হতে লাগলো। প্রিয়দের জীবন যেন বিন্দুমাত্র মিষ্টতা খুঁজে পাচ্ছে না। যখন ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই অন্যরকম কারো উপস্থিতি টের পেল নীরা। মুখ থেকে দুহাত ছড়াতেই বারান্দার দরজায় অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখলো। নীরাকে অবাক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এসলো অন্তু। মেঝেতে হাঁটু গেড়ে মুখোমুখি বসল। নীরা হাত দুটো আলতো করে নিজের হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখল। নীরার বিস্ময় স্তম্ভী চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা টসটসে জল। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরার ডান হাতে মুঠোয় চুমু খেলো তার হাত। নরম কণ্ঠে বলল, আম্মা এত রেগে আছে কেন? কি হয়েছিল সন্ধ্যায়? স্তম্ভিত নীরা জবাব দিতে পারল না। স্থির চেয়ে রইল অন্তুর চোখে মুখে। পুরো ব্যাপারটা নীরার কাছে অবিশ্বাস্য স্বপ্নের মতো দেখাচ্ছে। অন্তুর একটা হাত নীরার গালের ওপর রাখলো। নিশ্চিত কিছু ঘটেছিল, না বলে জানবো কি করে? ইরার সাথে কিছু হয়েছে? এবার জবাব দিল না নীরা। তার শরীর কাঁপছে। এই স্বপ্নটা সত্যি যদি স্বপ্ন হয়, সে ভয়ে শরীর কাঁপছে, কান্না পাচ্ছে। অন্তু আগের মতোই নরম ডাকলো, নীরু। অন্তু এক ছোট ডাকে কেঁদে উঠল নীরা। চেয়ার থেকে মেঝেতে বসে ভয়ে মাথা রাখলো অন্তুর বুকে। অন্তু বাধা দিল না, মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। এই এত বছর পর নিজের খোলস ভেঙে বেরিয়ে এলো নীরা। অন্তরে একটু আদর, একটু প্রশ্রয় পেয়ে বুকের সব কষ্ট প্রথমবারের মতো প্রকাশ করলো রুদ্র কণ্ঠে। আমার আর সহ্য হচ্ছে না এই সংসার, এই জীবন। আমার ভালো লাগছে না। যতই নিজেকে মানিয়ে নিতে চাচ্ছি কিন্তু পারছি না। সমস্যায় জড়িয়ে পড়ছি। নিজেকে এত উস্কো লাগে কেন আমার? কারো জীবনে বিন্দুমাত্র মিষ্টতা নেই আমার জন্য। সারাদিন জাতক পাখির মতো অপেক্ষা করি কখন অন্তু ফিরবে, কখন আমার সাথে একটু এসে কথা বলবে। কিন্তু অন্তু কখনো আমার কাছে ফিরে না। আমি এই অন্তুকে প্রচন্ড ভয় পাই। তার দিকে তাকাতেও ভয় পাই, তাকে ছুতে ভয় পাই। এইটুকু বলে থামলো নীরা। ক্লান্ত কণ্ঠে বলল, আমি ক্লান্ত অন্তু। আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, একটুও না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরার চুল আলতো করে হাত বলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি। প্রেমিক হিসেবে সরি, হাজবেন্ড হিসেবেও সরি, বন্ধু হিসেবে সরি। আই এম এক্সট্রিমলি সরি দোস্ত। নীরা মাথা তুলে তাকায়, চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফেলফেল চোখে চেয়ে রইল। অন্তু নীরার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছিল সন্ধ্যায়? নীরা স্থির তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় বলতে বলল, অন্তু। বহুদিন বাদে অন্তুর চোখ দুটো যেন চিরপরিচিত হয়ে উঠল নীরার চোখে। এরা আসার পর একের পর এক ঘটে যাওয়া যত ঘটনা সংক্ষিপ্তভাবে বলল নীরা। অন্তুর কপাল মৃদু কঞ্চিত হলো। বেশ কিছু সময় নীরব থেকে একটা ভাবলো। নীরাকে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করলো অন্তু। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে হাত বাড়িয়ে দিল, বলল, ইটস ওকে, আমি আম্মাকে সামলে নিব। আম্মা উপরে শক্ত থাকলে ভিতরে খুব নরম। এর ওইভাবে কথা বলা উচিত হয়নি। আম্মা কষ্ট পেয়েছে। আম্মাকে আমি প্রচন্ড ভালোবাসি নীরা। অতটা ভালো এখনো কাউকে বেশি উঠতে পারিনি। এইটুকু বলেই থামল অন্তু। মুখ আচমকা অন্যদিকে তাকালো, তারপর ফট করে বলে ফেলল, তাই বলে বউকে যে খুব কম ভালোবাসি তেমনটাও না। কথা শেষ করে বারান্দার ভেতর থেকে ঘরে আসলো অন্তু। নীরা স্তব্ধ চোখে চেয়ে রইল। নতুন অন্তুর নতুন সূর্যোদয়। পার্পেল রঙের গাউন গায়ে স্থির বসে আছে সোয়া। কাজের মেয়ে চুল বাঁধছে। স্মৃতি হক ছোট্ট চোখে লিপস্টিক পর্যবেক্ষণ করছে। পার্পেল রঙের জামার সাথে লাল খয়েরি নাকি পার্পেল রঙের লিপস্টিক লাগাতে পারে সেটি নিয়ে মারাত্মক দুটানায় পড়েছে। সোয়া মনে মনে নিজেকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। উত্তেজিত হওয়ার বদলে ঝিম মেরে যাচ্ছে। এক সপ্তাহ পর বিয়ে তারিখ ঠিক করেছে বাবা মা। সাইম ব্যস্ত মানুষ, অত ছুটি সে পাবে না। তাছাড়াও বিয়ের পর হানিমুন বলে একটা ব্যাপার আছে। সাইমের পছন্দ দুর্দান্ত কিছু হানিমুন সুইটস ঠিক করে ফেলেছে বড় খালামণি আর স্মৃতি হক। সোয়ারও পছন্দের কথা জিজ্ঞেস করেছিল সাইম, কিন্তু সিদ্ধান্ত না নিতে নিতে অভ্যন্ত সোয়া পছন্দের কথা ভাবতে পারেনি। কোন পছন্দের জায়গা
বলবে সে ভেবেই পায়নি। অবশেষে সবটা মায়ের উপর ছেড়ে চুপচাপ বসে থাকে। টাইম টেবিল সম্পর্কে একটা অ্যাডজাস্ট ধারণা কি আপনার? ভার্সিটির প্রফেসরের কথায় সবসময়ই প্রফেসর ভাব। তাদের সেই প্রথম দেখা হলো সেই দিন। স্যামের প্রথম প্রশ্ন ছিল এইটা। সোয়া কিছুটা ভেবাচাকা খেয়ে গিয়েছিল এমন প্রশ্নে। কেউ যে হবু বইয়ের সাথে দেখা করতে সেমন উদ্ভট প্রশ্ন করে ধারণাই ছিল না ছোঁয়ার। সোয়া কাচুমাচু করে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হেসে কফি কাপে চুমুক দিয়েছিল সাইম। গম্ভীর কণ্ঠে বলেছিল, আপনার বড় খালামণি বলেছিলেন আপনি নাকি প্রচন্ড পরুক মেয়ে। বড় খালামণির কথা সম্পর্ক সত্য মনে হচ্ছে না। তারপরে সময়টুকু দক্ষ শিকারের মতো টাইম টেবিল সম্পর্কে বুঝিয়েছিল সাইম।